মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। 3 বছর না যেতে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়গুলো। বিজ্ঞপ্তিতেও কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়ার কারণ জটিলতা কমানোর তাগিদ। কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা 70 ব্যবসায়ী। বেশি লাভের আশার প্রতারকের খপ্পরে নিঃস্ব খাতুনগঞ্জের অনেকে। মামলা না করায় ধরাছোঁয়ার বাইরে জড়িতরা। সন্ধান নামতে ভুতুড়ে নগরী কক্সবাজার। সড়কে জ্বালানা বাতি, নষ্ট সিসিটিভি ক্যামেরাও। বেড়েছে ছিনতাই সহ নানা অপরাধ। পর্যটক না আসার শঙ্কায় ব্যবসায়ীরা। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। ঘণ্টাখানেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনার দোয়া চেয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। পর্যালোচনায় শুক্রবার লন্ডন ক্লিনিকে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ড। বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বৈঠকে ব্রিটিশ চিকিৎসকদের মধ্যে ছিলেন জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডাক্তার রেক্স ডাওসন ও ডাক্তার জন গোল্ডস্টোন। ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া ছিলেন বাংলাদেশ থেকে আসা 6 চিকিৎসক। ঘণ্টাব্যাপী চলা এই মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তবে ঘণ্টাব্যাপী বৈঠকে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড তা জানা যায়নি। এই বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে চিকিৎসকরা জানাবেন। মেডিকেল বোর্ডে যোগ দেওয়ার আগে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এদিকে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে ব্রিফিং এর পরে জানা যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা। একই সাথে জানা যাবে লিভার প্রতিস্থাপনের বিষয়টি। তাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেওয়া হবে নাকি নিয়ে যাওয়া হবে অন্য দেশে, সেটিও জানা যাবে ব্রিফিং এর পর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিভেদ ভুলে একসঙ্গে কাজ করে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আলাদা কর্মসূচি থেকে সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান দলটির অন্য নেতারা। বলেন, সদিচ্ছা থাকলে 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। প্রায় 1 যুগ নির্বাসিত থাকার পর দেশের মাটিতে পা রেখেই রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার। প্রবাসী এই নেতার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফাতেহা পাঠ ও দোয়া শেষে তিনি বলেন, সদিচ্ছা থাকলে বর্তমান সরকারের পক্ষে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশে 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয় না? জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতি জিনগত সমস্যা। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে, ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি।
বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। সকলে একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমরা অনেক অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। কথিত উন্নয়নের নামে হাসিনা সরকার দুর্নীতি করে দেশ থেকে যে টাকা পাচার করেছে তা ফিরিয়ে আনারও আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ 15 বছরের নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আলাদা অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল। দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে তৃণমূলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতের নেতারা। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের কর্মী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 15 বছরে নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ, তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের দাবি জানান তিনি। আপনারা সর্বনাশ করলেন, এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। এটাকেই দিলেন আপনারা শেষ করে। সত্যি যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। এদিকে সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। নির্বাচনের জন্য ন্যূনতম যেসব অর্গানগুলো ইলেকশনে ইনভলভ হয়, গুরুত্বপূর্ণ কিছু বিভাগের সংস্কার কার্য শেষ করে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে ধারণা আপাতত পেশ করেছে, আমি মনে করি এর চেয়ে আর লম্বা সময়ের মোটেই নেওয়া উচিত নয়। একই অনুষ্ঠানে অংশ নেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট চান তিনি। স্থানীয় সরকারের প্রতিনিধিরা না থাকায় স্থানীয় সরকার কার্যত অকার্যকর। সেজন্য আমরা দাবি জানিয়েছি, যেটা এই সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেওয়া। শহীদের রক্তে ভেজা বাংলার মাটিতে আওয়ামী লীগ আবারও রাজনীতির সুযোগ পেলে পুরো জাতিকে তারা ধ্বংস করবে বলেও মন্তব্য করেন এই দুই নেতা। অবহেলিত করে রেখেছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 15 বছরে আমাদের মুখ, সংবাদপত্রের মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স। বিজেপির একটা ফোন আসলে আপনি নিউজটা নামিয়ে ফেলছেন। একটা লোক 15 বছর ধরে এডিটোরিয়াল লিখেছে, আমরা জানি উনি প্যাসিভালি ছিলেন, কি ভয়াবহ ভয়। আমার কাজটা কি হবে? ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো দেখা সবগুলোকে আমি কানেক্ট করি, যাতে আমরা ফিউচারে আর একটা প্যাসিভালি সিস্টেম না তৈরি হয়। গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, খুবই ভালো একটা রিপোর্ট আমরা পাবো এবং রিপোর্ট পেলে সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ডিসকাশন হবে। কপিরাইট এনফোর্সমেন্টটা খুব জরুরি। এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। 3 বছর না যেতে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে খোদ নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোই। গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী না পাওয়ায় বারবার ফি আদায় ও নির্দিষ্ট সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে না পারায় কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রক্রিয়া গ্রহণযোগ্য করে সমস্যা সমাধানের চেষ্টায় আহ্বায়ক কমিটি। শিক্ষার্থীদের সুবিধা মাথায় রেখে প্রক্রিয়া ঠিক করার পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের দুর্ভোগ ও খরচ কমাতে 2020-21 শিক্ষাবর্ষে প্রথমবার সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। সবশেষ 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় অংশ নেয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর যে কটি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে নানা সমস্যা জর্জরিত হয়ে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলেও গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু জগন্নাথ নয়, খুলনা, কুমিল্লা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ইতোমধ্যে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার আয়োজন শুরু করেছে। কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী না পাওয়া এবং ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই এই সিদ্ধান্ত। ফার্স্টে সে আবেদন করে 1500 টাকা দেয়, 4টা বিশ্ববিদ্যালয় চুজ করলে সেখানে আরো 500 টাকা করে, এখানেই তো তার 3500 টাকা শেষ। ভর্তি হবে 10,000 12,000 দিয়ে। এরপরে দেখা গেল যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের কারণে দেখা গেল যে জগন্নাথের ছাত্র হঠাৎ করে সে দিনাজপুরে চলে যাওয়া লাগতেছে, এখানে তাকে ভর্তি ক্যান্সেল করতে হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি ক্যান্সেলের টাকাও দেয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেশন শুরু হয় জানুয়ারি মাসে। গুচ্ছে থাকার ফলে যে সমস্যাটা হয়েছে, আমরা স্টুডেন্ট পাই দেখা যায় জুলাই মাসে, আগস্ট মাসে। এই বছর যেটা হয়েছে, আমাদের পরীক্ষা শুরুর, এই ডিসেম্বরে পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা শুরুর 3-4 দিন আগেও ছাত্র ভর্তি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় 8 থেকে 10 বার গণবিজ্ঞপ্তি দিয়েও 2021-22 শিক্ষাবর্ষে খালি ছিল 200 আসন, 2022-23 শিক্ষাবর্ষে 650 এবং 2023-24 শিক্ষাবর্ষে 950টি আসন খালি। চলতি শিক্ষাবর্ষে গুচ্ছে থাকলেও সমস্যা সমাধান না হলে প্রক্রিয়া থেকে সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আর কর্তৃপক্ষ বলছে প্রক্রিয়া ফলপ্রসূ করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি কিছু ত্রুটি বা থেকে থাকে, এটা গ্র্যাজুয়ালি আমরা এগুলি অ্যাড্রেস করে সেটাকে আরেকটু মিনিমাইজ করতে পারি, এটাকে আরেকটু আধুনিকায়ন করতে পারি। শিক্ষার্থীদের সুবিধা গুরুত্ব দিয়ে ভর্তি প্রক্রিয়া ঠিক করার আহ্বান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। গুচ্ছের পক্ষেও বক্তব্য আছে, গুচ্ছের বিপরীতেও বক্তব্য আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাই অ্যান্ড লার্জ স্টুডেন্টস কমিউনিটি যা চাবে সেভাবেই করা উচিত। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের না হতে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন শিক্ষা উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শত শত কোটি টাকা হাতে নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ায় জল্লুস হারাতে বসেছে চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ। গত 40 বছরে 1000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়েছেন শতাধিক ব্যবসায়ী। এতে যেমন বিশ্বাস ভঙ্গ হচ্ছে, তেমনি মূলধন হারিয়ে পথে বসছেন প্রতারণার শিকার সাধারণ ব্যবসায়ীরা। সাক্ষাৎ চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোরঞ্জন সাহা এখন রাস্তার পাশের ব্রোকার। পণ্য বিক্রির পাওনা 15 কোটি টাকা ফেরত না পেলেও 9 কোটি টাকার দেনা শোধ করতে হয়েছে নিজের মালিকানাধীন বহুতল ভবন বিক্রি করে। বিল্ডিং বিক্রি করে লোকাল দানা শোধ করছি, কিন্তু আমরা লাইন থেকে এখন আমি 15 কোটি টাকার 1 টাকা এখনো ফেরত পাই নাই। আমি এখন পথের ফকির হিসেবে ধরা যায় এবং আমি এখন খাতুনগঞ্জে ব্রোকারি করে চলতেছি। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মনোরঞ্জন একা নয়, তার মতো শত শত ব্যবসায়ী প্রতারকদের কাছে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছেন। মূলত কম সময়ে বেশি লাভের আশায় কথিত ডিও এবং স্লিপ ব্যবসায়ের কবলে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। ভোজ্য তেল, চিনি এবং মশলা বেচা কেনার ক্ষেত্রে ডিও ব্যবসা বেশি হয়, এগুলোতে প্রতারণা বেড়েছে আশঙ্কাজনক হারে। মাল নিয়ে নিচ্ছে, বাকিদের নিচ্ছে 1.5 কোটি টাকা। দেখা যাচ্ছে ওই সময় যাইয়া মালের বাজার করে আরো কমে গেছে, তখন উনি মাল বিক্রি করতে পারছে না, যে কমে গেছে মাল বিক্রি করতে পারছে না। কিন্তু যে 50 লাখ থেকে 1.5 কোটি টাকা মাল নিছে, ওনার টাকাগুলি কী করে দিবে? তখন উনি মাল লোকসান দিয়ে মাল ওইগুলো কি বিক্রি করে ওনার টাকার পেমেন্ট দিতে হয়। কিন্তু শেষ পর্যন্ত লাস্ট মাল বিক্রি করতে না পারলে উনি সুদের উপর টাকা দিতে হয়। অসাধু কতগুলো ব্যবসায়ী আছে যাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা না, এতে উদ্দেশ্য হচ্ছে যে মানুষের বড় অঙ্কে একটা টাকা মেরে চলে যাওয়া। খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 1986 সালে বিভূতি রায় নামে এক ব্যবসায়ী 6 কোটি টাকা নিয়ে পালানোর পর থেকে শুরু হয় প্রতারণার নতুন এই পদ্ধতি। সবশেষ 50 কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা নূর ট্রেডিং নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। অবশ্য এর আগে চৌধুরী ব্রাদার্স 148 কোটি, মৌলভী আলম 90 কোটি, শাহজামাল 50 কোটি, মোহাম্মদ আলী 47 কোটি, শাহজাহান ট্রেডার্স 24 কোটি, আফসার মুসা ব্রাদার্স 21 কোটি, নুরুল আলম চৌধুরী 20 কোটি এবং এম রহমান 12 কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে। যারা ডিউর ব্যবসা করে, এদের কোনো মাল দেখা যাচ্ছে না, তারা শুধু স্লিপের মাধ্যমে
কোম্পানিদের সাথে বা ফ্যাক্টরির সাথে লেনদেনের মাধ্যমে হচ্ছে। তো এটার ভিতরে কিন্তু কাজ করতে যাইয়া অনেকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। প্রথম দিকে আপনার নগদের ব্যবসা শুরু করে, নগদের লেনদেন শুরু করে, তারপর যখন এদের একটা গুডিল হয়ে যায় 2-1 বছর, এরপর এরা বাকিতে নেওয়া শুরু করে। এরা একটা আসলে পাতানোভাবে এটা ব্যবসাটা করে থাকে। ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, আসাদগঞ্জ এবং খাতুনগঞ্জে 5,000-এর বেশি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ও পণ্য রাখার গুদাম রয়েছে। এখানে সবগুলি সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখা থাকলেও নিজেদের মধ্যে নগদ টাকা লেনদেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্যবসায়ীরা। আবার ব্যবসায়ী সমিতির মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করায় ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রে মামলা করতে আগ্রহী নন বলে জানায় পুলিশ। নিজেদের যে প্রবলেমগুলো হয় সেগুলো তারা নিজেরা সলভ করে, যতটুকু জেনেছি। তারা পুলিশের কাছে সাধারণত আসে না, যদি কোনো বাদী আমাদের নিকট আসে তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো। এই যাবত অনেক প্রতারণা হয়েছে, এখানে তো কোনো বিচার হয় নাই। আমরা তো আমার নিজের অনেক মামলা আছে, এখানে তো মামলা করে কোনো আপনার এই রায় হয়েছে, তাও তো এখানে টাকা পাচ্ছি না। 1 থেকে 10 কোটি টাকা নিয়ে গা ঢাকা দেওয়া ব্যবসায়ীর সংখ্যা অন্তত 70 জন বলে জানিয়েছেন প্রতারণার শিকার ব্যবসায়ীরা। চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে প্রতিদিন শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে। এর সামান্য মাত্র লেনদেন হয় চেক কিংবা ব্যাংকের মাধ্যমে, বাকি টাকা লেনদেন হয় বিশ্বাসের উপর ভরসা করে নগদ টাকায়। আর তাতেই শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। আমদানির সুযোগ কম থাকায় আখাউড়া স্থল বন্দরকে পাশ কাটিয়ে ভারত থেকে দেদারসে আসছে শাড়ি, 3 পিস, মশলাসহ কোটি টাকার চোরাই পণ্য। এমন দাবি করে ব্যবসায়ীরা বলছেন, আমদানির সুযোগ বাড়লে যেমন বাড়বে সরকারের রাজস্ব, তেমনি চাঙ্গা হবে বন্দরের সার্বিক কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, বন্দরটির অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে 105 কোটি টাকার প্রকল্প। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ড সহ 7টি অঙ্গরাজ্যে পণ্য রপ্তানি হয় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে। রপ্তানি পণ্যের তালিকা রয়েছে সিমেন্ট, তাজা হিমায়িত ও শুটকি মাছ, ফুড ড্রিঙ্কস, প্লাস্টিকের ফার্নিচার সহ 42 ধরনের পণ্য। বিপরীতে চাহিদা মতো ভারত থেকে পণ্যের আমদানি অনুমোদন না থাকায় আমদানি নেমেছে প্রায় শূন্যের কোটায়। এই অবস্থায় ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি সহজ করতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। বৈধভাবে আমদানি হইলে চোরাই পথে কেন আসবে? তো কাজে আমরা আমদানির সুযোগ সবসময় চাই, এখনও চাই। কোর্টটা যেন অবশ্যই আমাদের এসআরওটাকে ওপেন করে দেয় এবং সকল পণ্য আমদানি করার পারমিশন দেওয়া হয়। তবে বৈধ পথে আমদানি কমলেও চোরাই পথে ভারত থেকে আসছে শাড়ি, 3 পিস, কসমেটিক ও মশলা সহ দরকারি নানা পণ্য। ব্রাহ্মণবাড়িয়া 25 বিজিবি সরাইল ব্যাটালিয়নের তথ্য, গেল 6 মাসে তাদের হাতে আটক হয়েছে 100 কোটি টাকার ভারতীয় পণ্য। বৈধভাবে এই জিনিসগুলা যদি আনা যায় ইম্পোর্টের মাধ্যমে, তাহলে অবশ্যই যারা ব্যবসায়ী আছে তাদের উপকার হতে পারে। বাট অবৈধভাবে কোনো কিছু আসলে এটা বিজিবির কাছ থেকে পার পাবে না। দেশের এই স্থলবন্দরে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে 105 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান স্থলবন্দরের রাজস্ব ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। অবকাঠামো নির্মিত হলে ওখানকার কাজের পরিধি বাড়বে, রপ্তানিকারকরা এগিয়ে আসবেন। প্রকল্পটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেলে আমদানি রপ্তানি ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে এবং আমাদের প্যাসেঞ্জার টার্মিনাল হবে 0 পয়েন্টে, এতে করে যাত্রী সুবিধা বাড়বে, দিক দিয়ে লোকজন আসা যাওয়া বেড়ে যাবে। গেল অর্থ বছরে এই বন্দর দিয়ে 7065টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছে 55,302 টন, আর 1599টি ট্রাকে আমদানি হয়েছে 34,802 মেট্রিক টন পণ্য। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সূর্য ডুবতে অন্ধকারে ডুবছে পর্যটন নগরী কক্সবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সড়ক। হোটেল, মোটেল, জোন সহ সমুদ্র সৈকতে সড়ক বাতি থাকলেও জ্বলছে না। একই সঙ্গে অকেজ সিসিটিভি ক্যামেরাও। ছিনতাই সহ নানা অপরাধ বেড়ে যায় আতঙ্কিত পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। শীতের আমেজের সঙ্গে চলছে পর্যটন মৌসুম। প্রতিদিনই সৈকত শহর কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বাড়ে কয়েক গুণ। কিন্তু সূর্য ডুবতে গভীর অন্ধকারে তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। বিশেষ করে হোটেল, মোটেল জোনের প্রধান সড়ক জাম্বুর মোড়, লাবণী পয়েন্ট, সিগাল, সুগন্ধা কিংবা
সাংস্কৃতিক কেন্দ্রের সড়কে কয়েক মাস ধরে জ্বলছে না সড়ক বাতি, একই সঙ্গে অচল সেখানকার সিসিটিভি ক্যামেরা, যার কারণে এসব এলাকায় বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। আতঙ্কিত পর্যটকরা। জাম্বুর মোড় এই জায়গায় ম্যাক্সিমাম সময় ছিনতাইকারী হয়। পর্যটকরা আসা যাওয়ার মধ্যে ভীত সন্ত্রস্ত থাকে, কখন কি জানে কার কি হয়ে যায়। পুলিশ বা আশেপাশে যদি কোনো আইন শৃঙ্খলা ব্যক্তি যারা থাকতো তাহলে সেক্ষেত্রে যারা পর্যটকরা রয়েছেন তারা আরো বেশি নিরাপদ বোধ করতো। সবার সিকিউরিটির কথা ভেবে আমাদের প্রশাসনকে উচিত আর একটু সতর্ক হওয়া এখানে। সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা অচল থাকায় উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরাও। কমপ্লিটলি অন্ধকার থাকে, এই রাস্তার মধ্যে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নাই, ফলে মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছে। এইখানে প্রশাসনের লোকজনেরও খুব বেশি যে আনাগোনা আছে দেখাশোনার জন্য আমরা এইভাবে দেখতে পাচ্ছি না। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ সড়ক বাতিগুলো নেই, সন্ধ্যার পর অন্ধকার থাকে এবং ছিনতাইয়ের অনেক ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছি। বিষয়টা বিবেচনা রেখে যদি সিসি ক্যামেরা এবং সড়ক বাতিগুলো যদি সক্রিয় হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। কক্সবাজারে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। আর শহরের গুরুত্বপূর্ণ 54টি পয়েন্টে 170টি সিসিটিভি ক্যামেরার মধ্যে বর্তমানে সচল আছে মাত্র 20টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কুমিল্লা নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে পরিবেশ দূষণ। চলমান শীত মৌসুমে সবচেয়ে বেশি বেড়েছে বায়ু দূষণ, যার পরিমাণ 171 AQI। এর জন্য সড়কে ভবন নির্মাণ সামগ্রী রাখাকে দুষছেন এলাকাবাসী। পাশাপাশি যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনাও। অবশ্য এ বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি সিটি কর্পোরেশন। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রথম দেখায় শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশ মনে হলেও আসলে ধুলায় ঢাকা। দিনের বেলায় কুমিল্লার সদর উপজেলার দুর্গাপুর এলাকার প্রধান সড়কের চিত্র এটি। দিন দিন কুমিল্লা নগরীতে বাড়ছে পরিবেশ দূষণ। চলমান শীত মৌসুমে সবচেয়ে বেশি বেড়েছে বায়ু দূষণ। নগরবাসী বলছেন, ভবন নির্মাণকালে অনেক বাড়ির মালিক নির্মাণ সামগ্রী রাখছেন সড়কের উপরে, সেখান দিয়ে যান চলাচল করায় ধুলায় ঢেকে যাচ্ছে আশপাশের এলাকা। এমনকি যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। দুর্গন্ধের পাশাপাশি এসব স্থান থেকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। ছোটকালে পড়ছি, স্টেশন থেকে নাইমা কান্দিরবার আসতে পায়ের মধ্যে কোনো ময়লা লাগতো না, সাদা কাপড়ে পা রাখলে পা পরিষ্কার থাকতো। আর বর্তমানে ঘর থেকে বাড়িলে ময়লা, জায়গা জায়গা বালু রাখতেছে, বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ হইতেছে, যেখানে সেখানে ময়লা নিয়ে ধুবাইতেছে। নগরবাসীর জন্য যে সকল সেবা দেওয়ার আসলে থাকার কথা, নাগরিক সুবিধা থাকার কথা, আসলে সেগুলো আমাদের এখন দৃশ্যমান হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর বলছে, বর্তমানে নগরীতে বায়ু দূষণের পরিমাণ 171 AQI, যা বিপদ সীমায় রয়েছে। এজন্য অপরিকল্পিত নগরায়নকে দুষছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। অবকাঠামো এবং নির্মাণ কার্যক্রম যত্রতত্র বালু এবং ইট ফেলে রাখার কারণে বায়ু দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এগুলো আসলে নিয়ম হলো ডেকে রাখার প্রয়োজন, কিন্তু ডেকে না রাখার কারণে বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এদিকে পরিবেশ দূষণ রোধে কোনো সমাধান দিতে পারেনি সিটি কর্পোরেশন। তবে সড়কে ধুলা নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা কিন্তু ভালনারেবল অবস্থায় আছি, সেটা হচ্ছে যে বালুগুলো উড়ে, সেই ক্ষেত্রে আমরা আগে পানি দিতাম, এখনও আমরা পানি দেবো ইনশাল্লাহ। আর একটা হচ্ছে যে পাবলিক যারা কাজ করে তারা যদি নিজেদের জায়গাতে যায় কাজ করে তাহলে ভালো হয় আর কি। কুমিল্লা সিটি কর্পোরেশনে 8 লাখেরও বেশি মানুষ বসবাস করে। সময় সংবাদ, কুমিল্লা। বেড়েছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। বাড়তি রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে ফেনী জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছে তার কাছে। আপনারা জানেন যে গত সপ্তাহ জুড়ে কিন্তু শীতের কিন্তু একটি প্রকোপ ছিল মারাত্মকভাবে, যদিও গতকাল থেকে শীতের সেই প্রকোপটা কিছুটা কমতে শুরু করেছে। তবে গত সপ্তাহ জুড়ে যে শীতের দুর্দান্ত প্রতাপ ছিল তার কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগ কিন্তু ফেনী জেলায় বেড়েছে, এবং যার কারণে আমরা দেখেছি ফেনীর যে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেখানে
ঠান্ডাজনিত যে রোগ, সেই রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের নারী, পুরুষ এবং শিশুরা আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে দেখা গিয়েছে। আমরা রয়েছি ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের যে ডায়রিয়া ওয়ার্ডটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 17টি শয্যা রয়েছে এই ওয়ার্ডে। সেই 17টি শয্যার বিপরীতে আজ কিন্তু 40 জন ভর্তি রয়েছে, যাদের বেশিরভাগই শিশু এবং কিছু রয়েছে বয়োবৃদ্ধ। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন, এছাড়া যে মেডিসিন বিভাগ রয়েছে এবং যে গাইনি ওয়ার্ড রয়েছে, আরও বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী এখানে ভর্তি রয়েছে। গত সপ্তাহের তুলনায় ধারাবাহিকভাবে কিন্তু এই রোগী বেড়েছে এই সপ্তাহে, যদিও গত 2 দিন ধরে রোগীর ভর্তির সংখ্যা কিছুটা কমেছে। তবে চিকিৎসকরা বলছেন যে ঠান্ডাজনিত কারণে হয়তো অসতর্কতাবশত শিশুরা আক্রান্ত হচ্ছে এবং বয়োবৃদ্ধরাও তাদের প্রতি বাড়তি যত্ন না নেওয়ার কারণে অথবা ঠান্ডা লেগে তারাও আক্রান্ত হচ্ছেন। এবং চিকিৎসকরা যেটা পরামর্শ দিচ্ছেন যে এই ঠান্ডায় যেন শিশুদেরকে বিশেষ করে অপ্রয়োজনে বের না করে এবং যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা যেন তাদের প্রতি যেন বাড়তি যত্ন নেয়, কারণ জানান যে বয়োবৃদ্ধ হলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে এই যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে, এটি কিন্তু যে 150 শয্যা বিশিষ্ট যে রয়েছে এবং স্বল্প জনবল থাকার কারণে এখানে চিকিৎসক সংকট রয়েছে এবং বিভিন্ন জনবল সংকটের কারণে তারা এমনিতেই কিন্তু স্বাভাবিক রোগীদের কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। তার উপরে গড়ে কিন্তু প্রতিদিন 300 থেকে 350 অথবা কোনো ক্ষেত্রে 400 বা 500 রোগী ছাড়িয়ে যায়, যার কারণে এই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদেরকে যে যথাযথ সেবা দেওয়ার কথা সেটি আসলে চাইলেও দিতে পারে না। তারা যেটা জানছে, তারা যেটা বলছেন যে রোগীদের সেবা দিতে, এবং হাসপাতালের যারা রোগী ভর্তি রয়েছে তারা যেটা বলছেন যে এ সকল রোগীরা ভর্তি হয়ে বা রোগীর চাপ বেশি থাকায় হাসপাতাল থেকে কিন্তু সব ধরনের ওষুধ কিন্তু তারা সরবরাহ করতে পারছে না। অধিকাংশ ওষুধ বা বেশিরভাগ ওষুধ কিন্তু তারা বাইরে থেকে উচ্চ মূল্য দিয়ে কিনতে হয়। এবং ফেনীর যে রোগীরা রয়েছে বা রোগী কল্যাণ সমিতি রয়েছে, তারা যে দাবিটি জানিয়েছেন যে সরকারিভাবে যেন এ সকল রোগীদেরকে যে সব ধরনের ওষুধ যেন সরকারিভাবে সরবরাহ করা হয়, এতে করে তাদের হয়তো চিকিৎসা সেবা নিতে কিছুটা সুবিধা হবে। এই ছিল আমার কাছে ফেনীর সদর হাসপাতাল থেকে যে রোগীদের বাড়তির তার সর্বস্ব অবস্থা। ন্যায্য দাম না পাওয়ায় হুমকির মুখে পড়েছে বান্দরবানের রাবার শিল্প। উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের, তাই দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এতে বেকার হওয়ার শঙ্কায় 50,000-এর বেশি শ্রমিক। শিল্পকে টিকিয়ে রাখতে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। সোহেল কান্তি নাথের ছবিতে NA জাকিরের রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকার উঁচু নিচু ভূমিতে চাষ হয় রাবারের। এখানকার মাটি ও আবহাওয়া রাবার চাষের উপযোগী হওয়ায় উৎপাদন হয় ভালো, কিন্তু রাবারের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সংশ্লিষ্টরা বলছেন প্রতি কেজি রাবারের নির্ধারিত মূল্য 288 টাকা হলেও বাজারে মিলছে 150 থেকে 160 টাকা। এ কারণে উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। তাই দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এতে বেকার হওয়ার আশঙ্কা 50,000-এর বেশি রাবার শ্রমিকের। শিল্প বাঁচাতে আমদানিকৃত রাবারের উপর 30% কর নির্ধারণ, দেশীয় রাবার পণ্যের বাজারজাতকরণ সহজীকরণের দাবি ব্যবসায়ীদের। সরকার কর্তৃক যে রেটটা রয়েছে সেটা কিন্তু বর্তমান আমাদের যে পার্বত্য এলাকায় এখানে কিন্তু আমরা পাচ্ছি না। যে উৎপাদন খরচ হয় বর্তমানে রাবার বিক্রি করে কোনোভাবেই কর্মচারীদেরকে বেতন দেয়া এবং নিজেরা উৎপাদনের খরচ পুষিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই রাবারকে কেন্দ্র করে শুধু মালিকগণ নয়, অনেক শ্রমিক, তাদের পরিবার সবাই জড়িত। এদিকে রাবার শ্রমিকদের দাবি পূরণের জন্য সরকারের কাছে সুপারিশ করার কথা জানায় উপজেলা প্রশাসন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকেরই জীবিকা এখানে জড়িত আছে। এখানে এখন ওনারা যেসব ওনাদের সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দেব। বান্দরবানে 15,000 একরের বেশি জমিতে রাবার বাগান রয়েছে। NA জাকির, সময় সংবাদ, বান্দরবান।
পর্যটন মৌসুমে রাঙামাটির প্রতিটি বিনোদন কেন্দ্রে ভ্রমণ পিয়াসুদের পদচারণায় মুখর। ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরাও। চলতি মাসে প্রতি সপ্তাহে প্রায় 2 কোটি টাকা স্থানীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে চেম্বার অফ কমার্স। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়, হ্রদ আর সজীব প্রকৃতির টানে রাঙামাটি ভ্রমণ করেন পর্যটকরা। শীত মৌসুমে সে চাপ বেড়েছে কয়েক গুণ। হ্রদের নীল জলে নৌভ্রমণ ছাড়াও দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, সাজেক সহ বিভিন্ন পর্যটন স্পটে। সবকিছু সুন্দর, রাস্তাঘাট সুন্দর, পানিগুলো সুন্দর, খাবার সুন্দর, সব সুন্দর। কাপ্তাই লেকটা পুরোটা ঘুরে দেখেছি, বিভিন্ন স্পটে নেমেছি, পরে আদিবাসী গ্রাম যেটা ছিল সেটাও ঘুরে দেখেছি। সব মিলে ইট ওয়াজ নাইস এক্সপিরিয়েন্স। ভ্রমণের পাশাপাশি পর্যটকরা ভিড় করছেন স্থানীয় তাঁতে বোনা পোশাক ও প্রসাধনীর দোকানে। তাদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে দোকানীদের। বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। সবগুলোই পছন্দ হয়েছে, সেজন্য কিনলাম। তাঁতের কাপড় খুবই ভালো লাগে, খুব সুন্দর এবং টেকসই। ফিরন সাবান, তেঁতুল সাবান, মানে ভালো মানের আমরা অরিজিনাল জিনিসটাই কাস্টমারকে দিয়ে দিই। হাতের তৈরি ত্রিপিস আছে, চাদর আছে। 6 মাসের মধ্যে আমরা যে ব্যবসাটা হয় ওইটা দিয়ে আমরা পুরো বছরটা মোটামুটি ভালো কাটতে পারি। ব্যবসায়ী নেতারা বলছেন, চলতি পর্যটন মৌসুমে প্রতি সপ্তাহে প্রায় 2 কোটি টাকা যুক্ত হচ্ছে স্থানীয় অর্থনীতিতে। বোট, হোটেল, কটেজ, রেস্টুরেন্ট, বিভিন্ন ছোটখাটো হস্তশিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা, এই সব মিলে 1.5 থেকে 2 কোটি টাকা আমাদের ইনকামটা হয়। রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে জেলায় পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল প্রায় 30,000 মানুষ। সময় সংবাদ, রাঙামাটি। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন হতে যাচ্ছে কিছুটা ভিন্নভাবে। খোলা জায়গার বদলে এবার তিনি শপথ নেবেন ক্যাপিটল হিলে কংগ্রেস ভবনের ভেতর। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটা করা হচ্ছে বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। আমন্ত্রিতদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থাকলেও তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারত থেকে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতি 4 বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অভিষেকের এই আয়োজন হয় বেশ জমকালো। আমন্ত্রণ পান অনেক অতিথি, থাকে নানা আয়োজন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্ন রকম হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। এবার দেশটির ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুল সংখ্যক মানুষের সমাগম সম্ভব হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। এর আগে 1985 সালে ক্যাপিটল ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগান। সেবারও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নামও। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ফোনালাপ করেন। এ সময় জিনপিং ট্রাম্পকে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট দাওয়াত পেলেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ভারত থেকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন বলে জানা গেছে। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শুক্রবার অ্যাপটি নিষিদ্ধের একটি আইন বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। নিষিদ্ধ হওয়া ঠেকাতে 19 জানুয়ারির মধ্যে চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের শেয়ার মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। গণমাধ্যম বলছে, টিকটক নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
নিরাপত্তার অজুহাতে অবশেষে যুক্তরাষ্ট্রে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বাইডেন প্রশাসনের একটি আইনের বিরুদ্ধে চীনা কোম্পানির করা আপিল শুক্রবার খারিজ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা না ঘটলে রোববার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। This bill therefore forces TikTok to break up. টিকটক ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এমন অভিযোগে মার্কিন প্রশাসন একটি আইন করে। নিষেধাজ্ঞা এড়াতে সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক, যদিও এতে কোনো কাজ হয়নি। বহাল থাকা আইন অনুযায়ী 19 জানুয়ারির মধ্যে টিকটকের মূল কোম্পানি বাইডেন্সের টিকটকের শেয়ার মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, আর নয়তো সেদিন থেকে যুক্তরাষ্ট্রে আর চালু থাকবে না এই ভিডিও শেয়ারিং অ্যাপ। তবে সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে খুশি নন যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক। I think it's bad because I really like TikTok because I'm from China and TikTok is also started from China. Honestly, it's really bad for us. I mean, American people, everybody in America is like I know small businesses that they grew up thanks to TikTok, right? And this ban is going to affect not only like small businesses but big corporations as well, politicians as well, because TikTok is like it's a big network. টিকটক নিষেধাজ্ঞা কিভাবে কার্যকর করা হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর টিকটক নিষিদ্ধের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কাকুলি আখতার, সময় সংবাদ। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু, সিনিয়রদের একের পর এক অপেশাদার আচরণ আর টিকিট নিয়ে চরম অব্যবস্থাপনা, সব মিলিয়ে বিপিএল ইস্যুতে বিসিবিকে এক হাত নিলেন ঢাকা ক্যাপিটালসের কোচ ও সাবেক অধিনায়ক খালেক মাহমুদ সুজন। প্রশ্ন তুলেছেন লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না রাখা নিয়েও। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করায় নিজ দলের ক্রিকেটারদের ওপরও বিরক্ত সুজন। মাহবুব রিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল মামুন। শুরু থেকেই পরিবর্তনের ডাক, তারপরও প্রশ্ন, বিপিএলে হচ্ছেটা কি? পেমেন্ট ইস্যু আর ম্যাচ না খেলার শঙ্কাকে পাশ কাটিয়ে মাঠে ফিরেছে দুর্বার রাজশাহী, কিন্তু এখনও দলের দেশি ক্রিকেটাররা যে প্রতিশ্রুতি করা অর্থ পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সব মিলিয়ে দেশি ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ দেশের বাইরে। নিয়ম থাকলে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিতে ব্যর্থ বিসিবি, ব্যর্থ টিকিট ব্যবস্থাপনাতেও। সব মিলিয়ে তাই ফারুক আহমেদের বোর্ডের কার্যকলাপে যারপরনাই বিরক্ত সাবেক পরিচালক। যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না, এবং আমরা খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট নিয়ে অনলাইনে। বাংলাদেশের মানুষ কয়জন অনলাইনে টিকিট কিনতে পারবে? একজন রিক্সাওয়ালাকে অনলাইনে টিকিট কিনতে, সে খেলা দেখবে না। তা আমাদের কথা হলো যে আমরা তো ওই স্ট্যান্ডার্ড এখনো হই নাই। আপনাকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি স্টপ করতে গিয়ে এটা করবেন, এই কালোবাজারিকে আপনি স্টপ করতে পারলেন? বিপিএলে 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, কিন্তু তাদের প্লেয়াররা টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলে লজ্জাজনক ভাইয়া। ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? আমার কথা বিসিবি তাহলে বিপিএল গভর্নমেন্টের কাছে রোলটা কী? তাহলে আমি তাহলে একটা মিনিমাম টিম করতে 8 কোটি টাকা লাগবে মিনিমাম। যদি আমি মিনিমাম 8 কোটি টাকা, আমার কাছে যদি 8 কোটি টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন? আমি তো মানুষের আসলে কিনি নাই যে মানুষ আমাকে স্পন্সর দিবে। আপনি স্পন্সর পাইতেও পারেন, নাও পাইতে পারেন। সুজনের বিরক্তি আছে নিজ দল ঢাকা ক্যাপিটালসকে নিয়েও। লিটন, মোস্তাফিজ, মোস্তাদ্দেক, তানজিদদের মতো তারকায় ঠাসা দল, অথচ 8 ম্যাচে মোটে 1 জয়, যার উত্তর নিজেও খুঁজছেন দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ। এই লেভেলে আসলে বলাই শিখা হবে না, স্কুল ক্রিকেট না যে আপনি বকা দিয়ে শিখাবেন। এমন না যে ট্রেনিংয়ের কম হয়েছে, সেটাও না, কিন্তু আমি বুঝতে পারি না যে কেন হচ্ছে না। ডিপ্রেসড আসলে আমাদের ফরেন প্লেয়ারের কোয়ালিটি নট আপ টু স্ট্যান্ডার্ড। কোনো বোলার না, স্পিনার না, ফাস্ট বোলার, মোমেন্টামটা ছুটলো, ওইখান থেকে আমরা কাম ব্যাক করতে পারছি না। আপনি প্রতিদিন হারবেন, এটাতে মোটিভেশন করার কত ডিফিকাল্ট আমি জানি আসলে। কথা বললেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের বাদ পড়া ইস্যুতেও। প্রশ্ন তুলেছেন এলকিটিকে ফর্মে ফেরাতে বর্তমান কোচিং স্টাফের কি আদৌ কোনো পরিকল্পনা ছিল? আমি বলছিলাম যে আমাদের ইয়াংস্টাররা ভালো ক্রিকেটার না কেউ, বাট আপনি লিটনের সাথে কম্পেয়ার করে কাউকে পারবেন না, ঠিক না? ওর এক্সপিরিয়েন্সের সাথে তো আপনি কম্পেয়ার করে পারবেন না। তাই আমরা যারা এত বছর ধরে বিসিবিতে লিটনকে আমরা দিয়েছি, লিটন যে একদম আউট অফ ফর্ম ছিল, এটার জন্য আমরা আসলে কী করেছি? মানে আমরা কোচেসরা বা টিম থেকে দল থেকে কী করা যায়, তার সাথে কি ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়েছে কিনা, কেন সে রান করতেছে না, বা কোথায় তার টেকনিকের প্রবলেম হচ্ছে কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে জাতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকে নিক পোথাসের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে বিস্মিত সুজন। শঙ্কা প্রকাশ করেছেন পেস ইউনিটের অফ ফর্ম নিয়েও। সমস্যার সমাধানে দ্রুতই তাগিদ দিলেন বিসিবিকে আরও দায়িত্বশীল হওয়ার। নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে, এই নোটিশ পিরিয়ড না দিয়ে কীভাবে সে চলে যায়, এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই পারে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। আর
সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। 3 বছর না যেতে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়গুলো। বিজ্ঞপ্তিতেও কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়ার কারণ জটিলতা কমানোর তাগিদ। এবং কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা 70 ব্যবসায়ী। বেশি লাভের আশায় প্রতারকের খপ্পরে নিঃস্ব খাতুনগঞ্জের অনেকে। মামলা না করায় ধরাছোঁয়ার বাইরে জড়িতরা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।